কিছু সিদ্ধান্ত আছে যেগুলো আপনি নিতে চান কিন্তু নেন না। চাকরিটা হয়তো ভালো লাগছে না, তবুও ছেড়ে দেওয়ার সাহস হয় না। নিজের পছন্দের কাজটা করতে চান, কিন্তু মনে হয় পরিবার কি বলবে, বন্ধুরা কি ভাববে, আত্মীয়রা যদি হাসে। এমনকি অনেক সময় আপনি কি চান সেটাও পরিষ্কার থাকে না। শুধু একটা প্রশ্ন মাথার ভেতর ঘুরতে থাকে, মানুষ কি ভাববে। ভাবুন, একজন মানুষ বহুদিন ধরে ছবি আঁকতে ভালোবাসে। ছোটবেলায় সে খাতার শেষ পাতায় ছবি আঁকত, বড় হওয়ার পরও ইচ্ছাটা রয়ে গেছে। কিন্তু যখনই সে ভাবে এবার সত্যিই আঁকা শুরু করবে, তখনই আরেকটা কণ্ঠস্বর মাথার ভেতর বলে ওঠে, এই বয়সে এসব করে কি হবে, মানুষ হাসবে, সবাই তো চাকরি করছে, ব্যবসা করছে, তুমি ছবি আঁকবে। শেষ পর্যন্ত সে ছবি আঁকে না। কেউ তাকে সরাসরি নিষেধও করেনি, কেউ তার সামনে দাঁড়িয়ে বলেনি তুমি এটা করতে পারবে না। তবু সে থেমে গেল, কারণ বাইরের মানুষের কথা তার নিজের সিদ্ধান্তের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল। এই জায়গাটাই খুব অদ্ভুত। আমরা অনেক সময় ভাবি আমাদের জীবনকে আটকে রাখছে টাকা, সুযোগের অভাব, পরিবার, সমাজ কিংবা পরিস্থিতি। কিন্তু কখনো কখনো সবচেয়ে শক্তিশালী বাধাটা বাইরে থাকে না, সেটা আমাদের নিজের মাথার ভেতরে তৈরি হয়। মানুষ কি বলবে, এই 5টি শব্দ খুব সাধারণ, কিন্তু এই ভয়টাই একজন মানুষকে এমন জীবনেও বছরের পর বছর আটকে রাখতে পারে যে জীবন সে আসলে চায় না। দ্য কারেজ টু বি ডিসলাইকড বইটির একটি গুরুত্বপূর্ণ ধারণা এখানেই এসে দাঁড়ায়। লেখক ইচিরো কিশিমি এবং ফুমিতাকে কোগা অ্যালফ্রেড অ্যাডলারের ইন্ডিভিজুয়াল সাইকোলজির ধারণাগুলোকে একটি দার্শনিক কথোপকথনের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। বইটি আমাদের একটি অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করায়। আপনি কি সত্যিই নিজের জীবন নিজের মতো করে বাঁচছেন, নাকি অন্য মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য বেঁচে আছেন? কারণ মানুষের স্বীকৃতি পাওয়ার ইচ্ছা খুব স্বাভাবিক। ছোটবেলা থেকেই আমরা শিখি ভালো করলে প্রশংসা পাওয়া যায়, ভুল করলে বকা খেতে হয়, ভালো ছাত্র হলে সবাই খুশি হয়, ভালো চাকরি করলে আত্মীয়রা গর্ব করে, ভালো বিয়ে হলে মানুষ প্রশংসা করে। ধীরে ধীরে আমরা শুধু নিজের জন্য কিছু করতে চাই না, আমরা চাই অন্যরাও যেন আমাদের সিদ্ধান্তকে ভালো বলে। সমস্যা শুরু হয় তখন যখন নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমরা অন্যের অনুমোদনের উপর ছেড়ে দিই। আপনি হয়তো এমন একটি চাকরিতে আছেন যেটা আপনার ভালো লাগে না, কিন্তু ছেড়ে দিচ্ছেন না, কারণ পরিচিতরা প্রশ্ন করবে। হয়তো আপনি নতুন কিছু শিখতে চান, কিন্তু শুরু করছেন না, কারণ ব্যর্থ হলে মানুষ হাসবে। হয়তো কোনো সম্পর্ক আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে, তবু সত্যিটা বলতে পারছেন না, কারণ আপনি ভয় পাচ্ছেন অন্য মানুষ আপনাকে খারাপ ভাববে। এখানে একটা বিষয় বোঝা দরকার, অন্য মানুষ কি ভাববে সেটা আপনি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি যত ভালো মানুষই হন, কেউ আপনাকে ভুল বুঝতে পারে। আপনি যত সৎ সিদ্ধান্তই নেন, কেউ সেটার সমালোচনা করতে পারে। আপনি সবার মন জিততে চাইলে একটা সময় নিজের জীবনটাই হারিয়ে ফেলতে পারেন। আর দ্য কারেজ টু বি ডিসলাইকড বইটির একটি গুরুত্বপূর্ণ ভাবনা এখানেই এসে দাঁড়ায়, অন্য মানুষের কাজ আর আপনার কাজকে আলাদা করে দেখা। আপনার কাজ হলো নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া। অন্য মানুষ আপনার সিদ্ধান্ত নিয়ে কি ভাববে সেটা তার বিষয়। শুনতে সহজ, বাস্তবে খুব কঠিন, কারণ আমরা প্রায়ই অন্য মানুষের প্রতিক্রিয়াকে নিজের দায়িত্ব মনে করি। আপনি নিজের পছন্দের পোশাক পরলেন, কেউ বলল এটা তোমার ওপর ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে আপনি অস্বস্তি অনুভব করলেন। আপনি নিজের কেরিয়ার নিয়ে একটি সিদ্ধান্ত নিলেন, একজন পরিচিত বলল আমি হলে কখনো এটা করতাম না। আপনার নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ শুরু হয়ে গেল। কিন্তু একটু খেয়াল করলে দেখা যায় সেই মানুষটির মতামত আপনার জীবনের সত্য নয়, সেটা শুধু তার দৃষ্টিভঙ্গি। এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। পরামর্শ নেওয়া আর অনুমোদনের জন্য অপেক্ষা করা এক জিনিস নয়। বুদ্ধিমান মানুষ অন্যের মতামত শুনবে, অভিজ্ঞ মানুষের কাছ থেকে শিখবে, নিজের ভুল স্বীকার করবে, কিন্তু শেষ সিদ্ধান্তটা নিজের জীবনের দায়িত্ব বুঝে নেবে। কারণ আপনার জীবনটা অন্য কেউ এসে বাঁচবে না। আপনি যে সিদ্ধান্ত নেবেন তার ফলাফল আপনাকেই বহন করতে হবে। আপনার ঘুম নষ্ট হলে অন্য কেউ আপনার হয়ে জাগবে না। আপনার অপূর্ণতা, আপনার আফসোস, আপনার হারানোর সময়, এসবের হিসাব অন্য কেউ দেবে না। তবু আমরা আশ্চর্যভাবে এমন মানুষের অনুমোদনের জন্য অপেক্ষা করি যারা হয়তো আমাদের জীবনের কয়েকটি মুহূর্ত ঠিকভাবে বোঝে না। একজন মানুষ হয়তো আপনার 10 বছরের জীবনকে দেখে একটি বাক্যে বিচার করল, আর আপনি সেই একটি বাক্যের কারণে নিজের সিদ্ধান্ত বদলে ফেললেন।
কেন? কারণ অনেক সময় আমরা নিজের মূল্য নিজের চোখে মাপি না, অন্যের চোখে মাপি, আর সেখানেই ভয়টা জন্ম নেয়। আপনি যদি জানেন যে সবাই আপনাকে পছন্দ করবে না, তাহলে প্রশ্নটা বদলে যায়। মানুষ আমাকে কি ভাববে, এই প্রশ্নের বদলে হয়তো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা কি সত্যিই আমার মূল্যবোধের সঙ্গে মিলছে? এই প্রশ্নের উত্তর সবসময় সহজ হবে না, কারণ নিজের জীবন বেছে নেওয়ার অর্থ শুধু স্বাধীনতা পাওয়া নয়, এর সঙ্গে দায়িত্বও আসে। আর সেই দায়িত্ব নেওয়ার সাহসটাই হয়তো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু এখানেই গল্পটা আরও গভীর হয়, কারণ অন্যের অনুমোদনের ভয় শুধু আমাদের সিদ্ধান্তকে আটকে রাখে না, এটা আমাদের নিজের পরিচয়কেও ধীরে ধীরে অন্য মানুষের হাতে তুলে দিতে পারে। কারণ নিজের পরিচয়টা যখন অন্য মানুষের চোখে তৈরি হতে শুরু করে, তখন নিজের পছন্দ আর নিজের ভয় দুটোর মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে যায়। ধরুন একজন তরুণ চাকরি করছে, বেতন মোটামুটি ভালো, পরিবারও খুশি, আত্মীয়রা জিজ্ঞেস করলে সে গর্ব করে বলতে পারে আমি ভালো একটা কোম্পানিতে কাজ করি। কিন্তু প্রতিদিন অফিস থেকে ফেরার পর তার মনে হয়, আমি কি সত্যিই এই জীবনটা চাই? প্রশ্নটা সে কাউকে বলতে পারে না, কারণ সে জানে যদি একদিন বলে আমি এই চাকরি ছেড়ে অন্য কিছু করতে চাই, তখন অনেকেই তাকে বোঝাবে এত ভালো চাকরি ছেড়ে দেবে, মাথা খারাপ হয়েছে। হয়তো কেউ খারাপ উদ্দেশ্যে বলছে না, তারা নিজেদের অভিজ্ঞতা থেকেই বলছে, কিন্তু শেষ পর্যন্ত সেই কথাগুলো তার নিজের ইচ্ছার ওপর এমন একটা চাপ তৈরি করে যে কয়েক বছর পর সে বুঝতে পারে সে আসলে নিজের সিদ্ধান্ত নেয়নি, সে শুধু এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা অন্যদের কাছে গ্রহণযোগ্য। দ্য কারেজ টু বি ডিসলাইকড এর ভাবনাগুলো এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য দেখায়। অন্য মানুষের প্রত্যাশা পূরণ করা আর নিজের জীবন বেছে নেওয়া এই দুটো এক জিনিস নয়। এখানে অ্যাডলারের ইন্ডিভিজুয়াল সাইকোলজির একটি ধারণা আসে, যাকে সহজভাবে বলা যায় কাজের সীমা বা টাস্ক সেপারেশন, অর্থাৎ কোন বিষয়টি আপনার দায়িত্ব আর কোন বিষয়টি অন্য মানুষের দায়িত্ব, এই পার্থক্যটা বুঝতে শেখা। আপনি ভালোভাবে পড়াশোনা করবেন কিনা সেটা আপনার কাজ, আপনি নিজের কাজ সততার সঙ্গে করবেন কিনা সেটা আপনার কাজ, আপনি কার সঙ্গে কেমন ব্যবহার করবেন সেটা আপনার কাজ, কিন্তু আপনার সম্পর্কে অন্য মানুষ কি সিদ্ধান্ত নেবে সেটা তার কাজ। এই সীমাটা আমরা প্রায় গুলিয়ে ফেলি। আপনি কারো সঙ্গে ভালো ব্যবহার করলেন, সে আপনাকে পছন্দ করল না, আপনি ভাবলেন আমি তাহলে কোথায় ভুল করলাম? হতে পারে আপনি কোনো ভুলই করেননি, আপনি নিজের দায়িত্বটুকু করেছেন, অন্য মানুষ তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে বিচার করেছে। সেই বিচারকে নিজের দায়িত্ব বানিয়ে ফেললে আপনি এমন এক পরীক্ষায় বসবেন যার প্রশ্নপত্রই আপনার হাতে নেই, কারণ পৃথিবীর সব মানুষকে সন্তুষ্ট করার কোনো শেষ নেই। আজ একজন খুশি হবে, কাল আরেকজন অসন্তুষ্ট হবে। আপনি একটা সিদ্ধান্ত নিলে কেউ বলবে সাহসী হয়েছেন আর কেউ বলবে বোকামি করেছেন। একই কাজ একজনের কাছে সঠিক, অন্যজনের কাছে ভুল। তাহলে কার বিচারকে আপনি সত্য ধরে বাঁচবেন? এই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই, কিন্তু এখান থেকে একটা বিষয় পরিষ্কার হয়, নিজের জীবনকে পুরোপুরি অন্যের মতামতের ওপর দাঁড় করালে আপনি কখনো স্থির হতে পারবেন না। তবে এর মানে এই নয় যে আমি যা চাই তাই করব, কারো কথা শুনব না। এটা স্বাধীনতা নয়, সেটা অনেক সময় শুধু অপরিণত জেদ। ধরুন একজন মানুষ ব্যবসা শুরু করতে চায়, সে নিজের পরিকল্পনা যাচাই করল না, অভিজ্ঞ কারো পরামর্শ নিল না, ঝুঁকি বুঝল না, শুধু বলল আমি কারো কথা শুনি না, এটা আমার জীবন। এটা সাহস নয়, সাহস হলো অন্যের মতামত শুনেও নিজের বিচার বুদ্ধি ব্যবহার করা, সমালোচনা শুনেও নিজের মূল্যবোধ হারিয়ে না ফেলা, ভুল হলে স্বীকার করা আর নিজের সিদ্ধান্তের ফলাফলের দায়িত্ব নেওয়া। এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় স্বাধীনতা চাই, কিন্তু স্বাধীনতার সঙ্গে যে দায়িত্ব আসে সেটা চাই না। নিজের জীবন বেছে নেওয়ার অর্থ হল ভুল হলে কাউকে দোষ দেওয়ার সুযোগও কমে যায়। আপনি যদি সব সময় বলেন আমার পরিবার আমাকে এটা করতে দেয়নি, বন্ধুরা আমাকে নিরুৎসাহিত করেছে, মানুষ আমাকে কি বলবে ভেবে আমি পারিনি, তাহলে হয়তো কিছুটা সত্য আছে, কিন্তু প্রশ্ন থেকে যায় শেষ সিদ্ধান্তটা কে নিয়েছিল? এখানে বইটির আরেকটি গভীর দিক সামনে আসে। মানুষের অতীত তার জীবনকে প্রভাবিত করতে পারে, কিন্তু অতীতকে ভবিষ্যতের একমাত্র কারণ হিসেবে ধরে রাখলে বর্তমানের ক্ষমতাটা আমরা নিজের কাছ থেকেই সরিয়ে নিই। ধরুন ছোটবেলায় কেউ আপনাকে বারবার বলেছে তুমি কিছু পারবে না।
আপনি বড় হয়ে সত্যিই বিশ্বাস করতে শুরু করলেন যে আপনি পারবেন না। কিন্তু এখন আপনি প্রাপ্তবয়স্ক, সেই মানুষটি আপনার পাশে দাঁড়িয়ে আপনার প্রতিটি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে না, তবুও সেই পুরনো কথাটা আপনার মাথার ভেতর চলছে। তখন প্রশ্নটা শুধু অতীতের নয়, প্রশ্ন হলো আজ আপনি সেই কথাটাকে কতটা ক্ষমতা দিচ্ছেন। এখানে বিষয়টা খুব সূক্ষ্ম, নিজের অতীতের কষ্টকে অস্বীকার করা নয়, বরং বুঝতে শেখা একটি ঘটনা ঘটেছিল, কিন্তু সেই ঘটনাটির অর্থ আমি আজ কিভাবে ব্যবহার করছি। কারো প্রত্যাখ্যান আপনাকে আঘাত করতে পারে, ব্যর্থতা আপনাকে দুর্বল করে দিতে পারে, পরিবারের চাপ আপনার সিদ্ধান্তকে কঠিন করে দিতে পারে, কিন্তু এগুলো আপনার পুরো পরিচয় নয়। আপনি বলতে পারেন আমার সঙ্গে এটা ঘটেছিল, কিন্তু তাই আমি এমনই, এই সিদ্ধান্তটা আলাদা। এই পার্থক্যটা বোঝা গেলে নিজের জীবনের দিকে তাকানোর ধরন বদলাতে শুরু করে। তখন আপনি আর শুধু প্রশ্ন করবেন না কেন আমার সঙ্গে এমন হলো, আপনি ধীরে ধীরে জিজ্ঞেস করতে শুরু করবেন এখন আমি কি করতে চাই। এই পরিবর্তনটা ছোট মনে হতে পারে, আসলে এখানেই ব্যক্তিগত দায়িত্বের শুরু। আর আশ্চর্যের বিষয় হলো যখন একজন মানুষ নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিতে শুরু করে, তখন তার সামনে আরেকটি ভয় এসে দাঁড়ায়। সবাই তাকে পছন্দ করবে না। কেউ বলবে আপনি বদলে গেছেন, কেউ বলবে আপনি স্বার্থপর, কেউ বলবে আপনি আগের মতো নেই, কেউ হয়তো সত্যিই দূরে চলে যাবে। তখন কি হবে? সেখানেই বইটির নামের আসল অর্থটা আরও পরিষ্কার হতে শুরু করে। ডিসলাইকড হওয়া মানে ইচ্ছা করে সবাইকে বিরক্ত করা নয়, এর অর্থ হলো সবাই আপনাকে পছন্দ করবে এই নিশ্চয়তার প্রয়োজন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা। কারণ আপনি যদি নিজের মূল্যবোধের অনুযায়ী বাঁচেন, তাহলে কোনো না কোনো জায়গায় কারো অপছন্দের কারণ আপনি হবেই। এটা ব্যর্থতার প্রমাণ নয়, কখনো কখনো এটা শুধু প্রমাণ করে যে আপনি নিজের জীবনকে অন্যের অনুমোদন থেকে আলাদা করতে শিখছেন। তবে এখানেই শেষ নয়, কারণ নিজের মতো করে বাঁচার পরেও একটা প্রশ্ন থেকে যায়, তাহলে মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক কিভাবে থাকবে? অন্যের মতামতকে গুরুত্ব দেব নাকি পুরোপুরি উপেক্ষা করব? এই প্রশ্নের উত্তরই হয়তো স্বাধীনতা আর একাকিত্বের মধ্যে পার্থক্য তৈরি করে। স্বাধীনতা আর একাকিত্ব দুটোকে আমরা অনেক সময় একই জিনিস মনে করি। নিজের মতো করে বাঁচতে গেলে কি তাহলে সবাইকে দূরে সরিয়ে দিতে হবে? একদমই না, বরং নিজের জায়গাটা বুঝে নেওয়ার পর সম্পর্কগুলো আরও পরিষ্কার হতে পারে। আপনি আপনার বন্ধুকে পরামর্শ দিতে পারেন, কিন্তু তার জীবন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার সন্তানকে ভালোবাসতে পারেন, তার জন্য সিদ্ধান্ত নিতে পারেন না। আপনার সঙ্গীকে নিজের মতামত জানাতে পারেন, কিন্তু তার অনুভূতিকে নিজের ইচ্ছামতো চালাতে পারবেন না। প্রতিটি মানুষের জীবনের কিছু জায়গা আছে যেখানে শেষ সিদ্ধান্তটা তাকেই নিতে হয়। এই সীমাটা বুঝতে পারলে সম্পর্কের ভেতর থেকেও স্বাধীন থাকা সম্ভব। কারণ ভালোবাসা আর নিয়ন্ত্রণ এক জিনিস নয়। অনেক বাবা মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। তারা চান সন্তান নিরাপদ থাকুক, ভালো থাকুক। তাই কখনো কখনো নিজের ভয়কে সন্তানের ভবিষ্যৎ বলে ধরে নেন। এই বিষয়টা পড়ো, ওটা পড়ো না, এই চাকরিটা নাও, ওই মানুষটার সঙ্গে মিশবে না। উদ্দেশ্য ভালো হতে পারে, কিন্তু ভালো উদ্দেশ্য সবসময় সঠিক নিয়ন্ত্রণ তৈরি করে না। একই বিষয় বন্ধুত্বেও ঘটে। একজন বন্ধু হয়তো আপনার ভালো চায়, কিন্তু সে যদি প্রতিটি সিদ্ধান্তে বলে তুমি এটা করো না, তাহলে একটা সময় আপনার নিজের বিচার বুদ্ধির জায়গাটা ছোট হয়ে যায়। দ্য কারেজ টু বি ডিসলাইকড আমাদের এমন একটি সম্পর্কের কথা ভাবতে শেখায় যেখানে আমরা অন্যকে সম্মান করি, কিন্তু তার জীবনটা নিজের হাতে তুলে নিই না। এখানে একটা কঠিন সত্য আছে, আপনি কাউকে ভালোবাসতে পারেন, কিন্তু তার জীবন বাঁচতে পারবেন না। আপনি কাউকে সতর্ক করতে পারেন, কিন্তু তাকে বাধ্য করতে পারবেন না। আপনি নিজের সত্য বলতে পারেন, কিন্তু অন্য মানুষ সেটা গ্রহণ করবে এই নিশ্চয়তা আপনার হাতে নেই। এই সীমাটা মেনে নেওয়া প্রথমে কষ্টকর, কারণ আমাদের ভেতরে একটা স্বাভাবিক ইচ্ছা থাকে যাদের আমরা ভালোবাসি তারা যেন আমাদের কথা শোনে, আমাদের সিদ্ধান্তকে বুঝুক, আমাদের সঙ্গে একমত হোক। কিন্তু মানুষকে ভালোবাসার অর্থ সবসময় তাকে নিজের মতো করে তৈরি হওয়া নয়। কখনো কখনো তাকে নিজের সিদ্ধান্ত নেওয়ার জায়গাটুকু দেওয়াও ভালোবাসার অংশ। আর একই নিয়ম নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। অন্য মানুষকে তার জীবন বেছে নেওয়ার অধিকার দিলে নিজের জীবন বেছে নেওয়ার অধিকারটাও আপনাকে গ্রহণ করতে হবে। তখন মানুষ কি বলবে প্রশ্নটার গুরুত্ব ধীরে ধীরে কমে আসে, কারণ আপনি বুঝতে শুরু করেন মানুষের মতামত সবসময় আপনার বিরুদ্ধে নয়,
আবার সবসময় আপনার পক্ষেও নয়। সেটা শুধু একটি মতামত, আপনার জীবন তার চেয়ে বড়। তবে এর মানে এই নয় যে নিজের ইচ্ছাকে সবকিছুর ওপরে রাখতে হবে, বরং নিজের মূল্যবোধের সঙ্গে বাস্তবতার একটা সম্পর্ক তৈরি করতে হবে। ধরুন আপনি চাকরি বদলাতে চান, শুধু মানুষের ভয়েই থেমে থাকবেন না। আবার আবেগের বশে কালই চাকরি ছেড়ে দেওয়াও বুদ্ধিমানের কাজ নয়। নিজেকে প্রশ্ন করুন, আমি কেন বদলাতে চাই? আমার পরিকল্পনা কি? ঝুঁকি কতটা? আমি কি শিখেছি? আমার দায়িত্বগুলো কি? আমি কি অন্যের ভয়কে নিজের ভয় হিসেবে বহন করছি, নাকি সত্যিই কোনো বাস্তব সমস্যা আছে? এই প্রশ্নগুলো আপনাকে স্বাধীন সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা নয়। স্বাধীনতা মানে নিজের সিদ্ধান্তের কারণ বুঝে তার দায়িত্ব নেওয়া। এবং এখানেই বইটির আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা এসে যুক্ত হয়। জীবনকে অন্যের সঙ্গে প্রতিযোগিতা হিসেবে দেখলে মানুষ কখনো শান্তি পায় না। কারণ আপনি যখন অন্যের চোখে নিজের মূল্য মাপবেন, তখন সব সময় কেউ না কেউ আপনার চেয়ে এগিয়ে থাকবে। কারো বেশি টাকা আছে, কারো ভালো চাকরি, কারো সুন্দর বাড়ি, কারো বেশি পরিচিতি, কারো সম্পর্ক ভালো মনে হয়, কারো জীবন বাইরে থেকে নিখুঁত দেখায়। আপনি যদি প্রতিদিন নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করেন, তাহলে নিজের অর্জনগুলো ছোট মনে হতে শুরু করবে। এটা শুধু সোশ্যাল কম্প্যারিজনের সমস্যা নয়, এর সঙ্গে পরিচয়ের প্রশ্নও জড়িয়ে আছে। আপনি কে, এই প্রশ্নের উত্তর যদি হয় আমি অন্যদের তুলনায় কোথায় দাঁড়িয়ে আছি, তাহলে আপনার আত্মবিশ্বাস সবসময় নড়বড়ে থাকবে। আজ আপনি এগিয়ে থাকলে ভালো লাগবে, কাল অন্য কেউ এগিয়ে গেলে নিজের মূল্য কম মনে হবে। তাই নিজের জীবনকে অন্যের সঙ্গে মাপার বদলে নিজের মূল্যবোধের সঙ্গে মাপা দরকার। গত বছর আমি কি ছিলাম, আজ আমি কি বুঝতে পারছি? আমি কোন ভুলটা এখন আর আগের মতো করি না? কোন সিদ্ধান্তটা এখন বেশি সচেতনভাবে নিতে পারি? এই প্রশ্নগুলো তুলনার জায়গায় উন্নতির ধারণা নিয়ে আসে। এখানে জীবনের পাঠের একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জীবনের অনেক শিক্ষা আসলে বাইরের মানুষের আচরণ থেকে আসে না, নিজের ভেতরের প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করেও অনেক কিছু শেখা যায়। যখন কেউ আপনার সমালোচনা করে, আপনার ভেতরে কি হয়? আপনি কি সঙ্গে সঙ্গে রেগে যান, নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন, নাকি চুপ করে ভাবেন সমালোচনার মধ্যে সত্যিই কি কিছু শেখার আছে? যখন কেউ আপনাকে প্রশংসা করে, তখন কি হয়? আপনি কি নিজের মূল্যটা হঠাৎ অনেক বেশি মনে করতে শুরু করেন? এই দুই অবস্থার মাঝখানে যদি আপনি নিজের একটা স্থির জায়গা তৈরি করতে পারেন, তাহলে মানুষের কথা আপনার উপর প্রভাব ফেলবে, কিন্তু আপনাকে চালাবে না। এটাই বড় পার্থক্য। মানুষের কথা শুনবেন, কিন্তু প্রতিটি কথা নিজের পরিচয়ের অংশ বানাবেন না। সমালোচনা গ্রহণ করবেন, কিন্তু প্রতিটি সমালোচনাকে নিজের বিরুদ্ধে রায় বানাবেন না। প্রশংসা উপভোগ করবেন, কিন্তু নিজের মূল্যকে প্রশংসার উপর দাঁড় করাবেন না। আর যদি কোনো সিদ্ধান্ত সত্যিই আপনার মূল্যবোধের সঙ্গে মেলে, তাহলে সবাই সেটাকে পছন্দ করবে, এই নিশ্চয়তার অপেক্ষায় থাকবেন না। কারণ জীবনে এমন কিছু দরজা আছে যেগুলো খুলতে গেলে প্রথমে ভয় লাগবেই। হয়তো মানুষ বুঝবে না, হয়তো কেউ প্রশ্ন করবে, হয়তো কেউ আপনাকে আগের মতো দেখবে না। কিন্তু একটা সময় আপনি বুঝতে পারেন, অন্যের চোখে ভালো মানুষ হয়ে থাকার চেষ্টায় নিজের কাছে অচেনা হয়ে যাওয়ার চেয়ে নিজের মূল্যবোধের সঙ্গে সৎ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তখন প্রশ্নটা আর সবাই আমাকে পছন্দ করবে তো থাকে না। প্রশ্নটা হয়ে যায়, আমি যে মানুষটা হতে চাই, আমার আজকের সিদ্ধান্ত কি আমাকে সেই মানুষটার কাছাকাছি নিয়ে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর হয়তো প্রতিদিন বদলাবে, কিন্তু এই প্রশ্ন করতেই শেখা, সেটাই পরিবর্তনের শুরু। দ্য কারেজ টু বি ডিসলাইকড আমাদের হয়তো সবাইকে অগ্রাহ্য করতে শেখায় না, বরং শেখায় অন্য মানুষের জীবন আর নিজের জীবনের সীমাটা বুঝতে। কে কি ভাববে সেটা সবসময় নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু নিজের সিদ্ধান্ত কেন নিচ্ছেন সেটা বোঝার চেষ্টা করা যায়। তাই আগামীবার যদি কোনো সিদ্ধান্তের আগে যদি মাথায় আসে মানুষ কি বলবে, সঙ্গে সঙ্গে সেই ভয়টাকে সত্য ধরে নেবেন না। তার পাশে আরেকটা প্রশ্ন রাখুন, মানুষ কি বলবে সেটা যদি কিছুক্ষণের জন্য বাদ দিই, তাহলে আমি নিজের জীবনের জন্য কি চাই? হয়তো উত্তরটা সঙ্গে সঙ্গে আসবে না, হয়তো কিছুদিন লাগবে, কিন্তু সেই উত্তর খুঁজতে শুরু করাই গুরুত্বপূর্ণ। কারণ আপনার জীবনটা এমন একটি গল্প, যার প্রতিটি সিদ্ধান্ত অন্য কেউ লিখে দিলে, শেষ পর্যন্ত গল্পটা সুন্দর দেখালেও সেটা আপনার নিজের গল্প থাকবে না। নিজের মতো করে বাঁচার সাহস মানে সবার বিরোধিতা করা নয়, কারো অনুমোদন না চাওয়া নয়, বরং নিজের মূল্যবোধকে চিনে নেওয়া, নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া এবং অন্য মানুষকে তার নিজের জীবন বেছে নেওয়ার জায়গা দেওয়া। হয়তো সবাই আপনাকে বুঝবে না, সেটাও জীবনের স্বাভাবিক অংশ,
কিন্তু আপনি যদি ধীরে ধীরে নিজেকে বুঝতে শেখেন তাহলে বাইরের প্রতিটি কণ্ঠস্বর আর আপনার ভেতরের সিদ্ধান্তকে ঢেকে দিতে পারবে না। এই জায়গাটাই হয়তো স্বাধীনতার সবচেয়ে শান্ত রূপ। আর জীবনের পাঠের প্রতিটি আলোচনার উদ্দেশ্যও সেখানেই, বাইরের পৃথিবীকে বদলে দেওয়ার আগে নিজের ভেতরের কিছু প্রশ্নকে একটু পরিষ্কার করে দেখা। এই ভিডিওর কথাগুলোর মধ্যে যদি নিজের জীবনের কোনো সিদ্ধান্ত, ভয় বা দ্বিধার সঙ্গে মিল খুঁজে পান, তাহলে সেটাকে শুধু একটি ভিডিও হিসেবে রেখে দেবেন না, নিজের কাছে প্রশ্নটা রাখুন। কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা ঘটে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে নয়, বরং সেই মুহূর্তে যখন আমরা প্রথমবার বুঝতে পারি এতদিন যে ভয়কে সত্যি ভেবেছি সেটার সবটা আসলে সত্যি ছিল না। আর যদি বইয়ের ধারণাগুলোকে নিজের জীবনের সঙ্গে মিলিয়ে এভাবেই বুঝতে চান, তাহলে জীবনের পাঠের সঙ্গে থাকুন। এখানে উদ্দেশ্য শুধু বইয়ের কথা বলা নয়, এমন কিছু প্রশ্ন সামনে আনা যেগুলোর উত্তর হয়তো আমাদের প্রত্যেককেই নিজের জীবনে খুঁজে নিতে হয়।